খুন করে লাশের টুকরা বিভিন্ন স্থানে ফেলে রাখে রুমমেট। রাজধানীর ৩ জায়গা থেকে এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন ৪ হাত পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে ২টি কাটা হাত, পল্টনে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও কমলাপুর রেল স্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করে। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল একটি লাশের বিভিন্ন খণ্ড অংশ। পরে লাশের অবশিষ্ট দেহ উদ্ধারে মিরপুরে অভিযানে যায় পুলিশ। উদ্ধার হওয়া ওই কাটা হাতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহতের নাম ওবায়দুর রহমান, বয়স ৩০। এ ঘটনায় তার রুমমেট শাহিন, বয়স ২১ গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম অব্যাহত রয়েছে, যেহেতু ৩টি খণ্ড উদ্ধার হয়েছে, অন্য কোনো খণ্ড আছে কিনা, সেগুলো কোথায় থাকতে পারে সে ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং এখানে কারা জড়িত আছে এটা বিস্তারিত তদন্ত আমরা আরম্ভ করেছি ইতিমধ্যে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগের কর্মরত। জানান, বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বাড়িতে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মার খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে আর কি। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতো, এটা আমি জানি। রূপগঞ্জ কাঞ্চন ৩০০ ফিট। হ্যাঁ, তো ওই পর্যন্ত আমি জানতাম। আমি যখন নারায়ণগঞ্জ জেলায় ছিলাম, যখন আমি ঢাকা চলে আসছি, তারপর আমি তার কোনো খবর পাই নাই। তো আজকে বাড়ি থেকে আমার ফোন দিয়ে বললো যে এই ঘটনা। পল্টন থানার অফিসার ইনচার্জ বাড়িতে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে এই ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছেন, পল্টনের নিজ রুমে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার পর বাইসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে লাশের টুকরাগুলো রাতের আঁধারেই বিভিন্ন স্থানে ফেলে আসেন তিনি। ডিএমপি মতিঝিল জোনের সহকারী কমিশনার এসি হুসাইন মোহাম্মদ ফারাবী বলেন, একই বাসায় থাকতেন শাহিন ও ভিকটিম ওবায়দুল্লাহ। শাহিন মতিঝিল হিরাজিল হোটেলের কর্মচারী। শুক্রবার রাত ৮টার দিকে বাসায় ওয়াশরুমে কাপড় ধুচ্ছিলেন ওবায়দুল্লাহ। এ সময় পেছন থেকে চাপাতি দিয়ে প্রথমে ঘাড়ে কোপ দেয় শাহিন। এতে ওবায়দুল্লাহ ঘটনাস্থলেই মারা যায়। পরে ওই চাপাতি দিয়ে লাশ টুকরা টুকরা করে পলিথিনে বেঁধে রাতেই নিজের বাইসাইকেলে করে প্রথমে ২ হাত ও ২ পা কেটে ফেলে। এরপর সিএনজি করে অবশিষ্ট দেহ ফেলে আসেন মিরপুরে। স্কাউট ভবনের পাশের এক যুবকের বাইসাইকেলে কয়েক লাশের টুকরা ফেলে আসার সিসি ক্যামেরা ফুটেজ সূত্র ধরে মতিঝিল এলাকা থেকে শাহিনকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে শাহিন সবকিছু স্বীকার করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে শাহিন পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন সময় তার পরিবারকে হেয় প্রতিপন্ন করে কথা বলতো ওবায়দুল্লাহ, আর একটি নিয়েই মনোমালিন্য শুরু হয়। দিনকে দিন ওবায়দুল্লাহ তাকে বেশি করে অপমান অপদস্থ করার সে মনে মনে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসাবে চাপাতি দিয়ে কুপিয়ে ওবায়দুল্লাহকে হত্যা করে। তার লাশ যাতে সহজে শনাক্ত না হয় সেজন্য ওই রাতেই বিভিন্ন স্থানে ফেলে আসে। এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে সে বিষয়ে জানতে গ্রেপ্তার হওয়া শাহিনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। আর উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী শিবপুরের সাধনারচর গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে ওবায়দুল্লাহ ছিল বড়। তার বাবা কৃষিকাজ করেন। ঢাকায় গণস্বাস্থ্য হোমিও নামে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে চাকরি করতেন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল 9:30টার দিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে ঝাড়ু দেওয়ার সময় একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। সন্দেহ হলে তিনি ব্যাগটি আশপাশের লোকজনদেরকে দেখান। পরে লোকজন ব্যাগ খুলে মানুষের 2টি হাত দেখতে পায়। আমাদের এসবিটিভির প্রতিনিধি গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের কাছে ওবায়দুর রহমান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জি ডাক্তার সাহেব, আপনি তো গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান। জি জি, আমরা বিভিন্ন মিডিয়া এবং প্রশাসনিকভাবে জানতে পারছি ওবায়দুর রহমানের একটা ছেলে আপনার প্রতিষ্ঠানে চাকরি করতো, এটা তো সত্য? জি জি, ওবায়দুর রহমান ছেলেটা কেমন ছিল? অনেক ভালো ছিল। তো এই ছেলেটা যে নির্মমভাবে গত শনিবারে হত্যা হয়েছে, তার বডি ছাড়া দেহের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, এই বিষয়টা আপনি জানেন?
বিষয়টা আসলে আপনারা জানেন, আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেই জাতীয় সংসদ নির্বাচনে আমি 2 মাস হবিগঞ্জে কাজ করছি। 2 মাস হবিগঞ্জে কাজ করার পরে গত শুক্রবারে আমার একটা ইফতার পার্টি ছিল আমার অফিসে। সেই ইফতার পার্টিতে আমি অংশগ্রহণ করি। ইফতার পার্টিতে অংশগ্রহণ করার পরেই আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান, কেন্দ্রীয় মহাসচিব সহ আমাদের দলীয়ভাবে কেন্দ্রীয় মিটিং ছিল। যেহেতু আমি যুব সেনার কেন্দ্রীয় সভাপতি, এই হিসাবে আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছে। শনিবারের সকাল 9টায় মিটিং শুরু হয়েছে, রাত্রে 12টা পর্যন্ত আমাদের মিটিং চলছে। আমাদের সব প্রার্থীদের সাক্ষাৎকার, আমাদের সব প্রার্থীদের সফলতা ব্যর্থতা, সব প্রার্থীদের কার্যক্রম নিয়ে এসে আলোচনা হয়েছে। সেই জন্য শনিবারে সারাদিন আমি ব্যস্ত ছিলাম আর কি। আর শুক্রবারে কি আপনি আপনার এই প্রোগ্রামে আপনার ওই স্টাফকে দেখছেন কিনা? না, শুক্রবারে আমাদের মাননীয় মন্ত্রীও ছিলেন আর সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ। এই প্রোগ্রামে সবাই খুব আনন্দের সহিত আসছে মন্ত্রী সাহেব থাকার কারণে, কিন্তু সে ছিল না। শুক্রবারে সে প্রোগ্রামে ছিল না। ছেলেটা অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, মার্জিত। আমি তারা খুব বেশি ভালোবাসতাম। এই ঘটনার পরে কি আপনারা অফিসিয়ালভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, বা প্রশাসনিক কোনো সহযোগিতা নিচ্ছেন কিনা, বা প্রশাসন আপনাদের কোনো প্রশ্ন করছে কিনা? শনিবারে আমি তো সারাদিন কেন্দ্রীয় মিটিংয়ে, এবং আপনারা ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে আমাদের শনিবারের প্রোগ্রামগুলো দেখতে পারবেন, এবং শুক্রবার যে ইফতার পার্টি ছিল সেটাও দেখতে পারবেন। শনির 2 দিন আমি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। রবিবারের সকালে রাত্রে যখন 10টা-11টার সময় ফ্রি হয়েছি, তখন সবগুলো নিউজে দেখলাম যে আমার এই ছেলেটার এই অবস্থা। শনিবারের রাত্রে সবগুলো জেনে আমি রবিবারের সকালেই আগে আমার একটা স্টাফ পাঠাইছি তার বাড়িতে, তার আম্মা আব্বা কেমন আছে, কী অবস্থা আছে জানছি। পাশাপাশি আমার এক মানে অ্যাডভোকেট বন্ধু, যিনি ওনারে খবর দিলাম যে কিভাবে কি হয়েছে না হয়েছে, একটু ঘটনাটা জানেন। তারপর উনি আইসা জানাইলেন যে আসামিকেও ধরা হয়েছে এবং এই ঘটনাটা ঘটছে। পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে কিনা, তাদের পরিবারের কারোর সঙ্গে কথা বলছেন? কালকে রাত্রে আমি যখন 10টার সময় আইসা মিটিং থেকে আসলাম, আইসা সেরে আমি ফোন দিলাম যে ওরকে কীভাবে ফোন দেওয়া যায়। তখন আমাদের একজন স্টাফ বলল যে তার ভাইয়ের নম্বর আছে। তখন তার ভাইয়ের নাম্বারে আমি রিং দিয়েছি, দিয়ে সে তার আম্মার সাথে, তার ভাই বোনের সাথে, তার বাবার সাথে কথা বলতে চেয়েছি। তার ভাই বলল যে আমরা সবাই খুব মানে এখন আম্মা কথা বলবে না। আমি বললাম যে আমি তার স্যার। তো উনি বললাম না ঠিক আছে, উনি যেহেতু বেশি আপসেট, এই হিসাবে আমি আর কথা রাত্রে উনি চেষ্টা করেও আমি বলতে পারি নাই। শনিবারের সকালে আমার স্টাফদেরকে আমি ওনার বাসায় পাঠাইছি এবং থানায় খবর নিয়েছি। তো আল্লাহর অশেষ রহমতে যেহেতু ঢাকা শহর সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত, আল্লাহর অশেষ রহমতে প্রশাসনও খুব দ্রুত তার সব কিছুই বাইর করতে পারবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে আমি বিশ্বাস করি। তো আমি আল্লাহর কাছে দোয়া চাই, এই ছেলেটা ভালো হিসাবে, যারা তার ক্ষতি করেছে, তার মা বাবার ক্ষতি করেছে, আল্লাহ যেন তার সঠিক বিচারটা সঠিকভাবে করেন। পরবর্তীতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা, প্রশাসনিক বা তার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ করার চিন্তা ভাবনা আছে কিনা? না, আমরা তো অবশ্যই আমাদের এই ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের সাথে এবং তার পরিবারের সাথে আমরা সবসময় যোগাযোগ রক্ষা করব, যাতে বাচ্চার ন্যায় বিচারটা আমরা পাই। অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের এসবি টিভির একটি প্রতিনিধি দল ওবায়দুর রহমানের গ্রামের বাড়িতে গিয়ে তার মা এবং তার ছোট 2 বোন ও প্রতিবেশীর সঙ্গে কথা বলে সঠিক তথ্য জানা যায়। আজকে রবিবার না, এই যে গতকাল শনিবার গেছে, শনিবার 11টা বাজে সঠিক তথ্য জানতে পারছি। তো এরপরে আপনারা কোনো পদক্ষেপ নিছেন পদক্ষেপ থানাতে, বা ও যেখানে জব করতে সেসব জায়গায় যোগাযোগ করছেন? আমরা পদক্ষেপ নিয়ে নিয়ে আমরা বাড়িতে সব লোক আসলাম, কিন্তু আমার এক চাচা রেবে চাকরি করে আইনের লোক, আমার মানে আব্বার আপন চাস্তো ভাই, উনি সব কিছু করতেছে। উনি ঢাকায় আছে, হ্যাঁ রেবে চাকরি করে, উনি সব কিছু ওই জায়গায় করছে। উনি বলতেছে আমি যখন বলবো, আমি যেহেতু আছে একটা লোক, আমি সবাই নিয়ে করতেছি, তোমরা এই জায়গায় এসে কি করবা, আমি তো দেখতে পাচ্ছি। মানে আপনারা ঢাকায় বা আপনাদের এই নরসিংদী কোনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ না, আমরা কোনো অভিযোগ করে নাই। আপনাদের কোনো কারোর প্রতি কোনো অভিযোগ আছে কিনা? আমাদের কারোর প্রতি অভিযোগ নাই, কিন্তু আমরা তো যে জায়গায় থাই ওই জায়গায় ছেলেরা বা চিনি না, কারণ ওই জায়গায় দূর দেশে বাইরে চাকরি করে, আমরা তো বাসায় থাই। কিন্তু ওই জায়গায় যখন গতকালকে এই যে যখন পাওয়া গেছে, জানাজানি হয়েছে সব কিছু, তখন চাচা মানে কীভাবে কোথা থেকে এই সাইডে হয়তো যে একটা আসামি আপনার ধরা পড়ছে, ওর মাধ্যমে আস্তে 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 সব কিছু জানতে পারতেছে।
এতটুকুই জানি। আপনার ভাই কি অন্য কোনো শত্রু নেশা-টেশা আমি ছিল কিনা? না মানে না ছিল সেগুলো না, আপনি experience না করতে কিছু কিনা ছিল এরকম না। কিছু? ওবায়দুল্লাহ চাচা, আচ্ছা। আপনারও কয় ভাই? আমরা 3 ভাই। আপনার 3 ভাই? হুম, আপনার এটা কোন ভাই ছেলে? বুঝলাম না। ওবায়দুর রহমান কোন ভাই ছেলে? আপনার ছোট না বড়? হ্যাঁ, আমার ছোট ছোট ভাই ছেলে? হুম। আচ্ছা। পাড়াবসি আর ইয়ান। ও পাড়াপড়শি? হুম। আচ্ছা। এমনি ওবায়দুর কেমন ছেলে ছিল? ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা, এই যে আপনারা জানছেন কখন? আমি শুনছি 12টার দিকে। 12টার দিকে। আমি এক জায়গায় চাকরি করি, তো আমার এক প্রজেক্ট আছে মাসে, শুয়ে রয়েছি, পরে আমার খবর কইছে, কয় এরম এরম বাবা। এমনি মানে আশেপাশে আপনাদের মানে ওবায়দুর বা আপনাদের কোনো পারিপার্শ্বিক শত্রুতা? না, হ্যাঁ এলাকাতে কম হয়ে থাকতো। এই যে ভোটের দিন আইছে, এই ভোট দেওয়া চলে গেছে। এখন আপনারা মানে পারিবারিকভাবে কি চাচ্ছেন? আমরা সঠিক বিচার চাই, এই তো, আর কিছু না। আপনারা জানেন আসামিকে ধরা পড়ছে কিনা এটা জানেন? হ্যাঁ, এটা শুনছি আমরা, কালকে রাত্রে একজন ধরা পড়ছে বলে। ধন্যবাদ। জানতে পারেন তারা এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ দাখিল করেন নাই বা সন্দেহভাজন কারোর নাম এন্ট্রি করে কোনো মামলা করেন নাই। তারা এই বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখার জন্য আমাদের এসবিটিভির প্রতিনিধিকে বলেন, আমরা চাই এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা যদি আপনারা মোটামুটি তথ্যটা দেন, সেটা ছিল আপনার ছেলের বিচারটা দ্রুত ত্বরান্বিত করা সম্ভব। তা আপনার ছেলের কি মানে আপনাদের কোনো পারিবারিক শত্রুতা আছে কিনা কারোর সঙ্গে? আপনাদের কোনো পারিবারিক শত্রুতা আছে কিনা? এরকম কিছু নাই? না, এই জায়গায় তাকে এই দুই বাড়িতে এই দিক দিয়ে কিরম শত্রু নাই। এই ঘটনাটা ঘটার পরে বা আগে কতদিন আগে কথা বলছেন? আমার ভালো লাগে। হ্যাঁ, আপনাদের সঙ্গে কবে কথা হয়েছে আপনার ছেলে? আমার বলা যেদিন জানি মারছে রাত্রে, সেদিন গে আমার ছোট পোলার সাথে কথা বলছি 9টা বাজে। শুক্রবারে? শুক্রবারে রাত্রে কথা বলছে পরে ভাইয়ের কাছে কইতেছে যে ভাই আমার একটা ব্যবস্থা করো। পরে কাঁদাকাটি বাইরে দেশটা তো কঠিন, দেশটা বাইরে একটু ধৈর্য ধরো, আমি একটা কাজে পয়সার জন্য লইছি ভাই, একটু ধৈর্য ধরো ভাই, একটা বা কোন মনে। তখন ডাক্তারের সাথে হ্যাঁ এইসব কাজই করতে ডিউটি কাজও করতেছে, এই মুহূর্তে কথাও বলতেছে যে ভাই আমি ডিউটি করতেছি, কথা বলতেছি। পরে আমার পোলায় কথা কইতেছে, মোবাইল দিয়ে আমার কম্পিউটারের মধ্যে কাজ করছে। এটা কয়টার দিকে সে কথা হচ্ছে? এটা কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। শুক্রবারে তো গণস্বাস্থ্য হোমিও বন্ধ থাকে। এটা কিভাবে? শুক্রবারে তো পুরো প্রতিষ্ঠান বন্ধ। শুক্রবার কথা কইতে মোবাইলে শুক্রবার তো প্রতিষ্ঠানই বন্ধ। তো কম্পিউটার কোথায় পেলো? শুক্রবার ইয়াতে আছি। আপনি জানেন আপনি কি এটা জানেন আপনার ছেলে যে প্রতিষ্ঠানে চাকরি করতো ওইটা 3 দিন অফিস চলে ওইখানে, শনি রবি সোম, এটা কি আপনারা জানতেন? 3 দিন 3.5 দিন হবিগঞ্জে যায়। হ্যাঁ। আর আপনি কি বলছিলেন? আমার ছোট বোন না, আমার ছেলে তো ছোট ছেলে তো কইছি, আমি ভাইয়ের সাথে কথা কইছি যে ডিউটি করতেছি না, ভাইয়ের সাথে তুমি কথা বলো, আমি কাজ করতেছি না। লাস্টের দিনকে সেদিনটা কি স্পেসিফিক শুক্রবার? শুক্রবার রাত্রে, যেদিন রাত্রে শুক্রবার তো আপনি তো জানেন না, শুক্রবার তো হাইকোর্ট প্রতিষ্ঠান বন্ধ। না না, রাত্রে কাজ করে, এগুলো মোবাইলের মাধ্যমে এরা কাজ করে। ও মানে মোবাইলে কাজ করছে বাসায়? কাজ করে এই যে ডাক্তার সাথে যে কাজগুলো করে এরা মোবাইলের মধ্যে কাজ করে, মানে বাসায় কম্পিউটারে কাজ করতেছিল। হ্যাঁ, এটা ক্লিয়ার না বলতে হবে, কারণ হচ্ছে কম্পিউটার সাথে কইছে কম্পিউটার কিনতে হবে, কম্পিউটার আমরা কিনে দিছি। এর পরে থেকে আর যোগাযোগ হয়নি। না, পরে যোগাযোগ হয়নি। এমনি কি আপনারা কাউকে আইডিয়া করতে পারছেন যে ওর এর পিছনে বা ঢাকাতে কোনো শত্রু ছিল কিনা? ও যে মেসে থাকতো, এই ম্যাচ সম্পর্কে আপনারা আগে অবগত ছিলেন কিনা? না, মেসেজে রয়েছে আগোর সাথে 4 জন একসাথে থাকতো, খাওয়া দাওয়া করে এরা একসাথে করতো, এতটুকুই জানি। ওই ম্যাচে 4 জন থাকতো, কিন্তু ওই ম্যাচে কাদের সাথে থাকে এই বিষয়টা আপনারা ডিটেইলস জানেন না। আপনারা এই বিষয়ে মানে ঢাকা বা আপনাদের এই নরসিংদী কোন থানাতে কোনো কমপ্লেন করছেন কিনা, জিডি করছেন কিনা, অভিযোগ জানাইছেন কিনা বা অপমৃত্যুর কোনো মামলা করছেন কিনা? না, আমরা এই জায়গায় আমরা কোনো মামলা করিনি। সকালে ওই জায়গা থেকে 10 আচ্ছা, এদিকে ধরেন, এদিকে আমরা সঠিক সবকিছু বলতে পারতেছি না। আপনি তো সামনে আমরা নিজেরা ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও।